তুমি তো একবার অয়না সম্পর্কে আমাকে বলতে পারতে, তাই না? ওর জন্য কেউ এই বাড়িতে শান্তি পায় না। আজ ওদের ভুলের জন্য মামা সব দোষ তোমায় দিয়েছে। আজ পুজোর দিনেও তোমরা কেমন আলাদা আলাদা বসলে। এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে? যা কিছু হয়েছে সবকিছু এদের বোকামির জন্য। ক্ষমা তো চেয়ে নিয়েছি রাতুল, কিন্তু এই সমস্যার সমাধান কি? কিছু নিশ্চয়ই আছে। সব সমস্যারই একটা সমাধান থাকে, সেটা মাথা খাটিয়ে বের করতে হয়। বুঝলে মামি, মামার রাগ কমানোর একটা উপায় আমার কাছে আছে। তুমি অয়নাকে একেবারে আমাদের পোশাক পরিয়ে আনো। তোমার প্যান্ট আর শার্ট অয়না। এই চুপ করো তো। খুব ভালো করে জানতাম তোমার মাথায় এটাই আসবে। মাথায় বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই। অয়না যদি তোমাদের মতো চুড়িদার পরে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালায়, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মামা যখন এটা দেখবে তখন অয়নার প্রতি মামার যত রাগ আছে সব এক নিমেষে কমে যাবে। ও, কিন্তু অয়না তো কারোর কোনো কথা শোনে না। ও কি এই কথাটা শুনবে? আচ্ছা মামি, তুমি অয়নাকে এখানে কেন এনেছিলে? তুমি চেয়েছিলে ওর মধ্যে বদল আসুক, তাই আমেরিকা থেকে তুমি ওকে এনেছিলে। প্রত্যেক মানুষের জীবনে পরিবর্তন আসে, অয়নার জীবনেও তোমার জন্যই পরিবর্তন আসবে। তোমাকেই সেই দায়িত্ব নিতে হবে। রাতুলের কথাগুলো শুনে এবার মনে হচ্ছে সমাধান সত্যিই সম্ভব মা। অয়না যে পাল্টে যাবে এটা তোর বাবা বুঝলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অয়নাকেও তো এটা বুঝতে হবে। ও তো আমাদের কারো কথা শোনে না। ওকে কি করে বোঝাবো আমরা? আচ্ছা মামি, ওকে শাড়ি পরালে কেমন হয়? তুমি পড়াবে রাতুল? আখি, যদি প্রয়োজন পড়ে আমি তাও করতে রাজি আছি। এটাই একমাত্র উপায় মামা। শহরে তো সব মহিলারা, সে যে বয়সেরই হোক, এই রকম ড্রেস পরে দিব্যি ঘুরে বেড়ায়। কিন্তু আমি এই ড্রেস পরলে বাপের বাড়ির লোকদের ডেকে কতই না কথা শোনাবে। পার্বতী, তোমায় কতবার বলেছি না এই ড্রেসটা বাইরে বের করতে না? সেই কলেজে পড়ার সময় পরেছিলাম ড্রেসটা। মাঝে মাঝে তো বের করে দেখি শুধু একটু, পরতে তো আর পারবো না কোনোদিন। হ্যাঁ, পড়ো না, তারপর বাড়ি থেকে বের করে দিক। কি সব নিয়ম না এখানে। এই তো সেদিন পাশের বাড়ির ওই মহিলা কি সুন্দর একটা ড্রেস পরেছিল, সেই দেখেই বাড়ির লোকেদের কত কথা। পার্বতী, আরে তুমি এই বাড়ির সবার কথা বাদ দাও না। তোমায় না শাড়ি পরলেই মানায়, তার সাথে মাথায় এরকম সুন্দর ফুল দিলে না তোমাকে পুরো অপ্সরার মতো লাগে। অপসরার মতো দেখতে লাগলেই বা কি করব? আরে মন্দিরে গিয়ে ঠাকুরের প্রার্থনা করো। আচ্ছা, তুমি ঠাকুরের কাছে গিয়ে কি চাইবে? মনের মতো একজন স্বামী। কি বললে? আরে না, মানে আমার স্বামীর মনের সব ইচ্ছে যেন পূরণ হয়। মা, মা, কে যেন তোমাকে ডাকছে গো মা। কে ডাকছে? নামও জিজ্ঞেস করিনি আর তাকে বসতেও বলিনি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও তো।
নমস্কার মা। আমাকে নমস্কার করছেন? আপনি তো অনেক বড় মনের মানুষ। নমস্কার নমস্কার। আপনার গৌরী দিদি পাঠিয়েছেন। ও ও মা, সুইট বক্স তো। আরে আরে আরে, এতে সুইটস নেই। না দেখেই তুমি কি করে জানলে মা? ঠিক আছে দাদা, আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। দাদা, হ্যাঁ বলুন। আপনি জল বা কিছু খাবেন? হ্যাঁ খেতে পারি। ঠিক আছে। না আসলে কি বলুন তো, বাড়িতে পুজো হয়েছে, আর আজকের পুজোতে তো বাড়ির সবাইকেই উপোস থাকতে হয়, তাই আজ বাড়িতে কিছু রান্নাও হয়নি। সে কোনো ব্যাপার নয়, আমি তাহলে আসি। ও মা, উনি যাও বা কিছু খেতেন, তোমার কথাবার্তা শুনে ওনার তেষ্টা সব চলে গেছে। যা তুই। দিদি, দিদি, কি হয়েছে পার্বতী? কি করছো গো দিদি? ওই সন্ধেবেলা মন্দিরে যাব তো, তাই দেখছি যে কোন শাড়িটা পরবো। দিদি, তোমাকে না একটা জিনিস দেখাতে এলাম। এই দেখো। আরে বাহ, এটা তো খুব সুন্দর। উদয় বুঝি তোমায় গিফট করলো? হ্যাঁ, উনি আমাকে গিফট দেবেন। এই জন্মে আর সেটা সম্ভব হবে না। আর যদি কিছু চাই তাহলে ওই দিদির সঙ্গে যেতে বলে। তাহলে কে দিল তোমায় এটা? আমাকে আর এই হার কে দেবে বলো? এটা তো তোমার। আমার গৌরী দিদি পাঠিয়েছে। হ্যাঁ, পড়ো। পড়ে দেখো না দিদি। এই নাও। আমায় দিল মানে এটা কি আমার কাছেই থাকবে? হ্যাঁ, তোমারই তো। পিওর গোল্ডের। 2 লাখের উপরে দাম হবে। তোমার গৌরী দিদিকে আমি যে কবে কিছু দেব। তোমায় কিচ্ছু দিতে হবে না দিদি। তুমি রাতুলের মতো ছেলের জন্ম দিয়েছো, সেটাই অনেক। তোমায় শুধু চারুকে বৌমা করে নিয়ে আসতে হবে। একবার চারু তোমার বৌমা হয়ে গেলে তুমি সারা গায়ে গয়না পরে ঘুরে বেড়াবে। আমি নিজেই ঠিক করতে পারবো পার্বতী। হাতটা পেয়ে খুশি হয়েছে মনে হচ্ছে। এইভাবে যদি দিদিকে হাতের মুঠোয় আনতে পারি তাহলে রাতুলের সঙ্গে চারুর বিয়েটা হবেই। পদ্মা, বলছি এটা তুমি? আসলে গলার নেকলেসটা দেখে ভেবেছিলাম কোনো পরস্ত্রী বোধহয়। না না দাদা, আপনি শুধু হারটাই দেখলেন, মানুষটাকে দেখলেন না। বিয়ের আগে মুখটা ভালো করে দেখলে কি আর বিয়ে করতাম? কি? আরে কিচ্ছু না, আমি তো একটু মজা করছিলাম। বলছি বলো না গো, এই নেকলেসটা আসলে কার? আমার। হ্যাঁ দাদা, ওটা দিদিরই হার। হ্যাঁ, সেই বিয়ের পর থেকে পায়ের নুপুরটা পর্যন্ত সে একবারও বদলায়নি। সে এত ভালো নেকলেসটা জোগাড় করলো কোত্থেকে? বলো না দিদি, বলো বলো। রাখি, বলো। আমি আমার এক দাদাকে রাখি পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো কি হলো? সেই জন্য ও রাখি উপলক্ষে আমায় কিছু টাকা পাঠিয়েছে। হ্যাঁ, পাঠালে তো। আর আমার কাছেও কিছু টাকা ছিল। হ্যাঁ, সেটাও জানি। সেই জন্য দাদার পাঠানো টাকা আর আমার টাকা দিয়ে আমি এই হারটা কিনেছি। ভালো না? ভীষণ ভীষণ সুন্দর পদ্মা।
একবার এটা যদি আমি হাতে পাই। দাদা, উম, আপনি একটু বাইরে বেরোবেন? আমরা একটু শাড়ি বদলাবো। তোমরা যা পারো করো, শুধু এই নেকলেসটা কখনো বদলিও না। মানে এত সুন্দর নেকলেস তো আর হাতে আসে না। দিদি, আমি এতটুকুও বানিয়ে বলছি না। আমি যদি তখন ওই 3খানা লাড্ডু না খেতাম না, আমি তাহলে আজ এইভাবে এখন দাঁড়িয়েও থাকতে পারতাম না গো। খিদে প্রাণটাই যেত। কোথা থেকে এসেছো বলো তো তোমরা? আমি এখানেরই, তুমি আমেরিকা থেকে এসছো। উফ বাবারে বাবা, আমেরিকান দিদি যেই ডায়লগটা দিলে না, আখি দিদির তো সেটা মাথাতেই ঢুকলো না। এবার থেকে সহজ করে বলবে। আখি, অয়না, এই শাড়িগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই মন্দিরে যাবে। অয়না, আমি এইসব জামা কাপড় পরি না। আগের মতো দোষারোপ করতে শুরু করে দেবে। আরে কি করেছি? খুব জোর খিদে পেয়ে গেছিল বলে একটু লাড্ডুই তো খেয়েছি। আমি কি এমন অপরাধ করেছি যে আমার জন্য ওনাকে ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হলো? আরো অনেকেই তো লাড্ডু খেয়েছে, দোষ শুধু আমার একার? দেখ মা, সব কথা ধরে রাখলে জীবনে উন্নতি করতে পারবি না। এসব ভুলে আমাদের সাথে মন্দিরে চল। আর মেশোর কাছে বকা খেতে না চাইলে আমার কথাটা একটু শোনার চেষ্টা কর। শাড়ি পরতে হবে তোমাকে। না, আমি এই শাড়িটা পরবো না, তোমরা আমাকে জোর করো না। অয়নকে কেন জোর করছো তোমরা? ও তো ছেলেদের মতো প্যান্ট শার্ট ছাড়া কিছুই পরতে পারে না। আর শাড়ি পরলে তো পুরো পেতনি মনে হবে। আমেরিকান দিদি তো সুন্দরী, শাড়ি পরলে আর দেখতে ভালো লাগবে না? বিট্টু, সবসময় দেখবি কাক তারুয়াদের না প্যান্ট আর শার্টই পরানো হয়, ঠিক আমাদের অয়নার মতো। ইডিয়েট। ওহো, তুই কি করছিস? একেই ও রেগে আছে, আর রাগাতে হবে না। আমি বোকা নই যে এটুকুতেই রেগে যাব। ওই ভলুর আমাকে যদি কিছু বলার থাকে তাহলে পরিষ্কার করে বলতে বলো। মামি না জেনে শুনে তোমাকে বেকার বেকার শাড়িটা দিল। শাড়িতে আমাদের আঁখিকে যতটা মানাবে তোমাকে তো একদমই মানাবে না। যদি যাই, এই এরকম করো না, আমাকে হাসিও না। উপোস করে আছি, বেশি হাসতে গেলে পেট ব্যথা করবে। মা, বলছি যে একটা শাড়িতেই হয়ে যাবে। আর একটা শাড়ি আলমারিতে রেখে এসো মামি। হ্যাঁ, ঠিক আছে। দাঁড়াও। আমি ওই শাড়িটা পরবো। বলছি, কাকে মারার প্ল্যান করছো বলো তো? তোমার শাড়িতে দেখলে কারোর যদি হার্ট অ্যাটাক হয়ে যায়? তুমি তো
এখন মরবে না। অনেক বছর পরে তুমি যখন বুড়ো হয়ে যাবে তখন আমি একটা শাড়ি পরে তোমার সামনে ঘুরে বেড়াবো। রাতুল দাদা তো তাহলে দেখছি সত্যিই মরে যাবে। দাও তো আমাকে। হ্যাঁ, শেষমেশ গেল শাড়ি পরতে। থ্যাংক ইউ রাতুল। আমাদের রাতুল দাদার প্ল্যান ফেল করে যাবে এরকমটা হতেই পারে না। রাতুল দাদা একেবারে মাস্টার মাইন্ড। ভগবান আমাকে ছেলে না হওয়ার খামতি কখনো বুঝতে দেননি। এরকম খালি হাতে হাঁটছো, পুজোর থালাটা তো একটু ধরতে পারো। এইসব জিনিস মেয়েদের হাতেই ভালো মানায়। আমার হাতে যদি ওইসব থাকে না, সবাই ভাববে আমি চুরি করেছি। আরে বাবা, ও তো এসব কথা বলবেই, তুমি একটু হেল্প করো না গো। আমি তো জানতামই না যে তুমি আজকাল এত রোমান্টিক হয়ে গেছো। দেখ, তুমি হাতটা সরাও তো। তোমাকে আমি এই পুজোর থালা ধরে একটু হেল্প করতে বললাম। হ্যাঁ, আমি? শোনো, আমার থেকে এসব আশা করো না। তার কারণ ধরো কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে, আমাকে এসে নমস্কার করলো, আমাকেও তাকে নমস্কার করতে হয়, কারণ এর সাথে বাড়ির সম্মান জড়িত। এইসব ফালতু কথা বন্ধ করো। নিজের স্বামীর সম্বন্ধে কেমন বলছে শুনছো? ঠিকই তো বলছে। হ্যাঁ, সময় হয়ে গেল, চলো। সবাই মন্দিরে এসেছে, কিন্তু কেউ একসাথে নেই, এদিক ওদিকে ছড়িয়ে আছে। আমি কি আমেরিকানটাকেই দেখছি? এটা আমেরিকা নয়, এটা ইন্ডিয়া। আমি না জন্ম থেকে এখানে আছি, আর তুমি সবে ল্যান্ড করেছো। কেমন লাগছে আমায় দেখতে? কিছু না বললে তো আবার তোমার খারাপ লেগে যাবে। ওই মোটামুটি লাগছে আর কি। সন্তুষ্ট থাকো। মিস্টার ভোলু, তুমি বলেছিলে আমি শাড়ি পরতে পারবো না, আর যদি পরেও ফেলি তাহলে আমাকে খুব খারাপ দেখতে লাগবে। শুধুমাত্র তোমাকে ভুল প্রমাণ করার জন্যই আমি শাড়িটা পরে এসেছি, আর তুমি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো। তাহলে এবার বলো আমায় কেমন লাগছে? তাহলে এই চ্যালেঞ্জটা কে জিতলো বলো, তুমি না আমি? এই, তুমি কি ভাবছো তাতে কিছু যায় আসে না? আর তুমি শাড়ি পরেছো বটে, তবে হ্যাঁ, আখিও শাড়ি পরেছে, দেখো। ওর মতো ভালো লাগছে না। কোনো ব্যাপার না, তুমি তো এটা মেনে নিয়েছো যে আমাকে ভালো দেখাচ্ছে। রাতুলের কাকে ভালো দেখতে লাগছে অয়না? তোমাকে। আরে বাবা রাতুল, তোমার এটা বলা উচিত যে অয়নাকে এখানে সব থেকে বেশি সুন্দর লাগছে। আমি তো এমনিতে বাড়িতে মাঝে মধ্যে শাড়ি পরেই থাকি, কিন্তু অয়না এবারে প্রথম শাড়ি পরেছে। সুতরাং আমাদের সবার উচিত অয়নার প্রশংসা করা, তাতেও খুশি হবে। হ্যাঁ রাতুল, আজ তো অয়নাকে চাঁদের থেকেও বেশি সুন্দরী লাগছে। মামি একজন শাড়ি পরবে না বলে কত জেদ করেছিল, কিন্তু শাড়ি পরে তাকে কত ভালো লাগছে দেখো। তাই নাকি? একদম না। ওফ রাতুল,
তুমি সারাক্ষণ এভাবে অয়নাকে বিরক্ত কেন করো বলো তো? অয়না, চলো আমরা যাই। রাতুল, হ্যাঁ মামি? আজ অয়না আর আখিকে এইভাবে দেখে আমার বোনের কথা মনে পড়ে গেল। আমরাও ঠিক এইরকমই ছিলাম। মামি, ছোটবেলায় তোমার একটা শাড়ি পরা ছবি দেখেছিলাম। তুমি বিশ্বাস করবে না, অয়নাকে শাড়ি পরে একদম তোমার মতো দেখাচ্ছে, একদম সেম টু সেম, তাই না? হ্যাঁ, আর একটু তেল দাও ওতে। কোনো কিছু ভাজার সময় এরা লিটার লিটার তেল খরচা করে, কিন্তু পুজোর সময় একদম মেপে মেপে। বাহ! যতটা জায়গা আছে ততটাই তো তেল ঢালবে। আসল উদ্দেশ্যটা বুঝলে তো? আমরা এইভাবে একটু মজা করে বললেই এদের মাথায় ঢুকবে। মামি, এটাই সব থেকে ভালো সুযোগ। অয়নাকে দেখে মামার যেন মনে হয় ঠিক তোমাকে দেখতে পাচ্ছে। শুধু যেভাবে হোক মামাকে দেখাতে হবে। তাহলে এবার আমরা কি করব রাতুল? তুমি এক কাজ করো, অয়নাকে নিয়ে গিয়ে প্রদীপ জ্বালানো শুরু করে দাও, আর আমি গিয়ে মামাকে এখানে নিয়ে আসছি। অয়নাকে এভাবে শাড়ি পরে মন্দিরে প্রদীপ জ্বালাতে দেখলে মামার মন একদম গলে যাবে। মামা সবকিছু ভুলে গিয়ে ওকে নিজের মেয়ে বলে মেনে নেবে। ঠিক বলেছি কিনা বলো? ঠিক বলেছ। ব্যাস, তাহলে আর দেরি করছি কেন? আমি গিয়ে মামাকে নিয়ে আসছি, তুমি অয়নাকে দেখো। যাও যাও যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ।